আসসালামু আলাইকুম সুধী দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের ইয়োর ফাইন্যান্স উইথ মুহিম তানজিবে। কথায় আছে, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। পুঁথিগত বিদ্যা যেরকম কোনো কাজে আসে না, তেমনি আপনার ধন সম্পদ যদি আপনার আয়ত্তের মধ্যে না থাকে, তখন প্রয়োজনের সময় সেটারও কোনো কাজে আসে না। ইয়োর ফাইন্যান্স উইথ মুহিম তানজিবের মাধ্যমে আমরা চেষ্টা করি ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বা ফাইন্যান্সিয়াল এডুকেশনকে প্রমোট করার, পার্সোনাল ফাইন্যান্সের বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরার। আমাদের আজকের টপিক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা আজকে কথা বলবো উইলস এবং প্রবেট নিয়ে। উইলস এবং প্রবেট পার্সোনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেকেই, বিশেষ করে আমাদের সমাজে আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি যে অনেকেই এটাকে ইগনোর করেন বা এটা খেয়াল রাখেন না। তো আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। এর পাশাপাশি আমরা মর্গেজ নিয়ে কথা বলি সব এপিসোডেই। আজকেও সে ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে, মর্গেজের কোনো ক্রাইটেরিয়া বা কি আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে, এই বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে সচেষ্ট হব। এছাড়া বরাবরের মতো সুহেল খান আমাদের মর্গেজ অ্যাডভাইজার, মর্গেজ মার্কেট আপডেট নিয়ে আসছে আপনাদেরকে। গত 2 সপ্তাহে মর্গেজ মার্কেটে কী হয়েছে না হয়েছে সে সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য। শুরুতে একটা কথা জানিয়ে দিতে চাই যে লাইভ টিভিতে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়ার কোনো স্কোপ নেই, কারণ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়ার আগে আমাদের যারা অ্যাডভাইস নিচ্ছেন তাদের পার্সোনাল অনেক বিষয় নিয়ে আমাদেরকে খুঁটিনাটি প্রশ্ন করতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তারপরে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি। সুতরাং আজকে যে অনুষ্ঠানে যে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন, সেগুলিকে শুধু তথ্য হিসাবে নেবেন, অ্যাডভাইস হিসাবে নয়। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের টপিকে চলে যাই। বরাবরের মতো সুহেল খান আমাদের গেস্ট হিসাবে আছেন। সুহেল, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ, ওয়েলকাম। তাহলে আর কথা নয়, চলুন প্রশ্নতে চলে যাই। তো আমাদের যে টপিক আজকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে উইল অ্যান্ড প্রবেট। নাও, উইলটা কি, আবার প্রবেটটাই বা কি, সেই প্রশ্ন অনেকের মনেই আছে। উইল হচ্ছে আপনার যে, অ্যাজ দ্য নেম সাজেস্ট, ইটস ইয়োর উইশেস, ইটস ইয়োর লাস্ট উইশেস. You simply put down on a piece of paper what you want to happen in the event of your death to your assets or any other possessions that you leave behind. আপনার পার্সোনাল যে সম্পদ আছে বা যা কিছু আপনার পজেশনে আছে, সেগুলো আপনার মৃত্যুর পরে কার কাছে যাবে, কোথায় যাবে, কে কত পাবে, সেই সমস্ত বিষয়াদি আপনার উইশ অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী সিম্পলি একটা কাগজে লিখে রাখাকেই উইল বলে। নাও, এটা একটা লিগ্যাল ডকুমেন্ট, এই জন্য এটা যখন এই ডকুমেন্টটা তৈরি করা হয়, সেটা খুবই যত্ন সহকারে তৈরি করতে হয় এবং এটা সলিসিটারের মাধ্যমে করলেই ভালো হয়। তো আশা করি আপনারা, আমাদের সমাজে আমরা দেখি যে অনেকে, স্পেশালি আমি আমাদের উইল টক অ্যাবাউট আওয়ার এশিয়ান কমিউনিটি, উই অফেন সি দ্যাট most people don't talk about wills or don't get wills arranged. What's your opinion about that, Suhail? Yeah, absolutely. As you mentioned about will, it's a very important element. Yeah. And I believe everyone should have the will in place before their circumstances change. Yes. And I believe people should be more aware. Yes. And get educated. Regarding this will is very important and mandatory. So because of will, as you were mentioning, it just creates and gives a peace of mind. That's correct. If anything happen in future, for example, anything happen like a breadwinner, if they're in the family, like parents and stuff, and one day passed away, ultimately we all, it's a reality, we all have to go one day. So at least with will, it just gives a family a peace of mind, and they have and would you say this is why, because the wills are not created on time, a lot of Asian families, when the head of the family pass away, we see lots of conflict between the siblings,
because obviously, say maybe one brother is saying, I want this land or I want that house, because the will wasn't created, and whoever left those assets for them, he did not leave his wishes written anywhere. This is why the conflicts happening, and we see it goes even into court cases. Absolutely, because if there is no will in place, it gives more sort of conflicts in like children's or any form of family, like siblings. So it just gives them, because with will it gives you a clear indication that what's already in place and what they're expecting. So I would suggest, and definitely like as a normal general suggestion, that will is very important. Absolutely. And it gives more, as I mentioned, clear indications and peace of mind. End of the day. Thank you, well said, Sohail, so well explained. So let's go. So দর্শক যেরকম জানলেন আপনারা, এটা এস্টেট প্ল্যানিং এর বা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর অত্যন্ত ক্রুশাল একটা পার্ট, বাট ভেরি সিম্পল অ্যাজ ওয়েল। আপনার উইল একটা ক্রিয়েট করতে হলে এটা খুবই যে ব্যয়বহুল বা খুবই কমপ্লিকেটেড একটা বিষয় তা না। এই যে বললাম, এটা সিম্পলি জাস্ট রাইট ডাউন ইউর উইশেস অন এ পিস অফ পেপার ইন দ্য প্রেজেন্স অফ এ উইটনেস, and then store it safely. I will go into this bit more detail. What is the process of creating a legally valid will? So ব্যাপারটা হচ্ছে এটা যে আপনার উইশটাকে শুধু পেপারে লিখে রাখলেই হবে না, এটা লিগালি ভ্যালিড হতে হবে। তাহলে চলুন জেনে নেই লিগালি ভ্যালিড উইলটা কিভাবে আপনার কনস্ট্রাক্ট করতে হয়। আচ্ছা, প্রথমে অনেকগুলো বিষয়ের মধ্যে আছে। প্রথমে যে বিষয়টা কনসিডার করতে হবে আপনাদেরকে, যে কনসিডার ইউর উইশেস। প্রথমে আপনার উইল একটা কনস্ট্রাক্ট করার আগে আপনাকে কনসিডার করতে হবে কি আপনার উইশ, ভালোভাবে ভেবে চিনতে আমার কোন ছেলে বা কোন মেয়ে কি পাবে না পাবে, যদি ফাদার বা মাদার এটা করেন, এটাকে ভালোভাবে বিস্তারিত ভেবে চিনতে ওনাকে ফার্স্ট আপনি ক্লিয়ার হন নিজে যে হোয়াট ইজ ইউর উইশেস, হোয়াট ইউ ওয়ান্ট টু হ্যাপেন ওয়েন ইউ পাস অ্যাওয়ে, হু শুড গেট হোয়াট, কে কোন সম্পত্তি পাবে, কে কোন বাড়ি পাবে বা গাড়ি পাবে, কি পার্সোনাল বিলঙ্গিংস আছে সে কে কোনটা পাবে, এটা ভালোভাবে আপনি চিন্তা করে নেন। আরও বিস্তারিত নিয়ে আসছি, আরও কী কী বিষয় কনসিডার করার আগে। জি, তো আমরা এখন একটা ভিডিওতে চলে যাই। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমাদের পার্সোনাল ক্রেডিট স্কোরিংটা খুবই লো, তো কিভাবে ক্রেডিট স্কোরিং হাই করতে হবে চলুন জেনে আসি। আমরা আগে একটা প্রি রেকর্ডেড একটা ছোট ভিডিও আমরা তৈরি করেছিলাম, চলুন সেটা দেখে আসি। প্লিজ কন্ট্রোল রুম, ইফ ইউ কুড প্লে ইট। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো আপনার ক্রেডিট স্কোরকে কিভাবে ভালো রাখবেন অথবা ভালো করবেন। হাউ টু ইমপ্রুভ ইউর ক্রেডিট স্কোরিং। আপনার ক্রেডিট স্কোর ইমপ্রুভ করতে হলে প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে তা হচ্ছে চেক ইউর ক্রেডিট রিপোর্ট রেগুলারলি। আপনার ক্রেডিট রিপোর্টকে চেক করতে হবে রেগুলারলি। যেমন মনে করেন অনেকগুলো ওয়েবসাইট আছে, কুইফ্যাক্স বা এক্সপিরিয়েন বা আরও অনেকেই আছে, সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার স্ট্যাচুটরি ক্রেডিট রিপোর্ট ফ্রি অফ চার্জ আপনি ডাউনলোড করতে পারছেন এবং দেখতে পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে। যদি আপনি কোনো সমস্যা দেখেন তাহলে সে ব্যাপারে পদক্ষেপ নিলে আপনার ক্রেডিট রিপোর্ট বা ক্রেডিট স্কোরিং ইমপ্রুভ হয়ে যাবে। দ্বিতীয় যে ব্যাপারটার উপর আমি জোর দেব তা হচ্ছে রেজিস্টার অন দ্য ইলেকট্রাল রোল। আমাদের অনেকেরই খেয়াল থাকে না, যেমন মনে করেন আপনি বাসা চেঞ্জ করেছেন, এক বাসা থেকে আরেক বাসায় গেছেন বা এক এলাকা থেকে আরেক এলাকায় গেছেন থাকার জন্য, কিন্তু ওইখানে গিয়ে আর ভোটার লিস্টে নাম তোলা হয়নি। যদি আপনার ভোটার লিস্টের নাম না থাকে কিন্তু আপনার ক্রেডিট স্কোরিং অটোমেটিক কমে যায়, কারণ যখনই আপনি কোনো অ্যাপ্লিকেশনের জন্য যান, মর্গেজ অ্যাপ্লিকেশন হোক অথবা অন্য যে কোনো ক্রেডিট অ্যাপ্লিকেশন হোক, আপনার যদি ইলেকট্রাল রেজিস্টারে আপনার নাম না থাকে তাহলে আপনার ক্রেডিট স্কোরিং অটোমেটিক কমে যায়। সো সে ব্যাপারে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার, মেক পেমেন্ট অন টাইম। যদি আপনার কোনো লোন বা ক্রেডিট কার্ডের বিল বা কিছু থেকে থাকে, সেগুলো যাতে অন টাইম পে হয় সে ব্যাপারে খেয়াল রাখবেন। আমাদের জীবনে অনেক কিছুই আছে, অনেক বিল, যেমন ইলেকট্রিসিটি, ইউটিলিটি বিল, গ্যাস বিল, অনেক ধরনের বিল। বেস্ট অপশন হচ্ছে ডাইরেক্ট ডেবিটে সব কিছু ফেলে রাখা, সেট করে রাখা, যাতে সময় মতো সবগুলো বিল চলে যায়, লেট না হয়। কিন্তু যদি বিল দিতে লেট হয়
এটা কিন্তু আপনার ক্রেডিট স্কোরিংয়ে বা ক্রেডিট রিপোর্টে প্রভাব ফেলবে এবং আপনার ক্রেডিট পেতে সমস্যা হবে। রিডিউস ক্রেডিট কার্ড ব্যালেন্স, আপনার যদি ক্রেডিট কার্ডে খুব বেশি ব্যালেন্স থাকে সেটা কিন্তু আপনাকে রিডিউস করতে হবে, না করলে আপনার ক্রেডিট স্কোরিং কম থাকবে। অনেকে আমাকে বলেন যে আমি আমার ক্রেডিট কার্ডের ব্যালেন্সটা অন্য একটা ক্রেডিটে ট্রান্সফার করে দিয়েছি, সেখানে আমার 0% রেট ফর 1 ইয়ার 2 ইয়ার, তা ওইটা তো আমাকে দিতে হচ্ছে না, তাহলে আমার ক্রেডিট স্কোর কমবে কেন? তাহলেও ক্রেডিট স্কোর কমবে, কারণ আলটিমেটলি এটা লোন আপনার এবং এটা আপনাকে একদিন দিতেই হবে। সুতরাং তারা ল্যান্ডার যখন আপনি ফর এক্সাম্পল আপনি যদি মর্গেজ অ্যাপ্লিকেশনের জন্য যান, ল্যান্ডাররা সেটা আপনার হিসাবের মধ্যে নিবে এবং সেই অনুযায়ী আপনাকে স্কোরিং ওরা দিবে, হুইচ উইল বি এ লো স্কোর। সুতরাং এ ব্যাপারে আপনারা সচেতন হন। আরেকটা ব্যাপার হচ্ছে ইউজ ক্রেডিট ওয়াইজলি, অ্যাভয়েড অ্যাপ্লাইং ফর মাল্টিপল ক্রেডিট অ্যাকাউন্টস উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আপনি যদি দেখা যায় যে অনেকেই আমি দেখেছি যে তাদের হয়তো দরকার নাই, শুধু কৌতূহলবশত তারা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করে বসেন যে দেখি দেয় কিনা। সেগুলো অবশ্যই করবেন না, কারণ যদি করেন তাহলে আপনার ক্রেডিট স্কোরিং কমে যাবে, এটা আপনার ক্রেডিট রিপোর্টের উপরে প্রভাব ফেলবে। আবার অনেকেই আছেন যে আমি দেখেছি যে অনেকগুলো ক্রেডিট কার্ড, যদি আপনার অনেকগুলো ক্রেডিট কার্ড থাকে, যদিও জিরো ব্যালেন্স, কোনো আউটস্ট্যান্ডিং বিল নেই এগুলোতে, সেটাও আপনার ক্রেডিট স্কোরিং এর উপরে প্রভাব ফেলবে। ফর এক্সাম্পল যদি আপনি মর্গেজ অ্যাপ্লিকেশনের জন্য যান এবং তারা দেখে যে আপনার 10টা ক্রেডিট কার্ড আছে, যদিও কোনো বিল নেই ওগুলাতে আউটস্ট্যান্ডিং, তারপরেও আপনি যে কোনো সময় গিয়ে ওই 10টা কার্ড দিয়ে বড় করে বসতে পারেন। তো ল্যান্ডাররা সেটাকে একটা ক্রেডিট রিস্ক হিসাবে দেখে, এটা কোনো পজিটিভ হিসাবে দেখে না। সুতরাং ক্রেডিট কার্ডের সংখ্যা আপনার যদি 10 থেকে থাকে বা বেশি থেকে থাকে, আপনি ওটাকে কমিয়ে নিয়ে আসুন। একটা ক্রেডিট কার্ড হলেই তো হয়। ইনস্টেড আপনি যদি মনে করেন যে আপনার বিগার ব্যালেন্সের দরকার, কোনো প্রয়োজনে আপনাকে খরচ করতে হতে পারে, ওই একটা ক্রেডিট কার্ডে কিভাবে আপনি ব্যালেন্স বাড়াবেন সে ব্যাপারে পদক্ষেপ নিন। 10টা ক্রেডিট কার্ড থেকে কোনোই লাভ নেই। আরেকটা ব্যাপার আমি জোর দিব, সেটা হচ্ছে বিল্ড এ পজিটিভ ক্রেডিট হিস্ট্রি। আপনার যদি ক্রেডিট হিস্ট্রি না থাকে তাহলে তো ক্রেডিট স্কোরিং ইমপ্রুভ হবে না। সুতরাং ক্রেডিট স্কোর বিল্ড আপের জন্য, ক্রেডিট হিস্ট্রি বিল্ড আপের জন্য আপনি বিভিন্ন ক্রেডিট বিল্ডার প্রোডাক্ট আছে, যেমন ক্রেডিট একটা ক্রেডিট কার্ড নিলেন এবং সেখানে খরচ করলেন, বিল আসার সাথে সাথে বা বিল আসার আগেই সেই বিলটা পরিশোধ করে দেন আপনি, তাহলে আপনার এইভাবে আপনার ক্রেডিট স্কোর ইমপ্রুভ হবে। So, focus on building a positive credit history. Space out credit application. অনেক সময় দেখা যায় যে যদি অনেকগুলা ক্রেডিট অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায় একসাথে যায়, সেটাও কিন্তু আপনার ক্রেডিট স্কোরিং এর উপরে মারাত্মক প্রভাব ফেলবে। কারণ যদি আপনি এখন মনে করেন একটা মর্গেজ অ্যাপ্লিকেশনের জন্য গেলেন, তো যখন অ্যাপ্লিকেশনের জন্য গেলেন, ল্যান্ডার দেখলো যে আপনার বেশ কয়েকটা ক্রেডিট অ্যাপ্লিকেশন, সেটা হতে পারে ক্রেডিট কার্ড, সেটা হতে পারে হায়ার পারচেজ, সেটা হতে পারে মনে করেন একটা ফোন কন্ট্রাক্ট বিল অথবা অন্য কিছু, যদি একসাথে যায় সেটা আপনার ক্রেডিট স্কোরিং এর উপরে প্রভাব ফেলবে। সুতরাং যদি আপনি মর্গেজ অ্যাপ্লিকেশনের জন্য যান, আমাদের রেকমেন্ডেশন হবে বাদবাকি ও অন্য যে কোনো অ্যাপ্লিকেশন আপনি একসাথে করবেন না, হয়তো স্পেস আউট করে করুন বা অন্য সময় করুন, অথবা think about if you really need it. Maintain stability is another very important point. যদি কোনো ল্যান্ডার দেখে যে আপনার ঘন ঘন জব চেঞ্জ হচ্ছে বা ইনকামে খুবই ওঠানামা, অথবা আপনি বাসস্থান চেঞ্জ করছেন খুবই ঘন ঘন, সেটাও কিন্তু আপনার ক্রেডিট স্কোরিং এর উপরে প্রভাব ফেলবে। কারণ তারা যখন স্কোরিং করে, আপনি যখন অ্যাপ্লিকেশন নিয়ে যান, তারা যখন দেখবে যে আপনার এই সমস্ত বিষয়াদি খুবই স্টেবল না, তখন সেটা আপনাকে নেগেটিভলি ইম্প্যাক্ট করবে। সুতরাং মেইনটেনিং স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইউজ ক্রেডিট বিল্ডার প্রোডাক্টস, আগে যেরকম বলছিলাম, আপনারা শর্ট টার্ম ক্রেডিট কার্ড নিতে পারেন এবং সেখানে খরচ করতে পারেন, কিন্তু মেক শিওর আপনারা বিলটা অন টাইমে পে করেন। যদি বিলটা অন টাইমে পে করেন, আস্তে আস্তে আপনার এইভাবে ক্রেডিট স্কোরিং বাড়বে, ক্রেডিট হিস্ট্রি বাড়বে, রিপোর্টটা ভালো হবে। যদি কোনো ক্রেডিট রিপোর্ট না থাকে সেটাও যেমন ভালো না, আবার যদি অনেকগুলা আউটস্ট্যান্ডিং বিল আপনার জমা থাকে সেটাও ভালো না। আর ক্রেডিট বিল্ডার প্রোডাক্ট যেমন ক্রেডিট কার্ড আছে অনেকগুলা, ডেবিট কার্ডের মতো আপনি কার্ড আগে পয়সা দিয়ে আসতে হয়, তারপরে ওই ক্রেডিট কার্ডের উপরে আপনি খরচ করতে পারেন। সেই কার্ডগুলো আস্তে আস্তে আপনার ক্রেডিট বিল্ড করতে সহায়তা করবে।
আলটিমেটলি অনেক গুলো পদক্ষেপ নেওয়ার পরেও যদি দেখা যায় যে আপনার ক্রেডিট স্কোরিং ইমপ্রুভ হচ্ছে না, তখন আমি বলবো যে একজন এক্সপার্টের শরণাপন্ন হন। সে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হতে পারে, সে আপনাকে অ্যাডভাইস করবে কিভাবে আপনার ক্রেডিট স্কোরিং ইমপ্রুভ করা যায়। আশা করি আমাদের ভিডিও আপনাদের কাজে লাগবে। আবারও দেখা হবে। ধন্যবাদ। তো শুধু দর্শক, ভিডিওতে আপনারা দেখছিলেন হাউ টু ইমপ্রুভ ইউর ক্রেডিট স্কোর, কী কী পদক্ষেপ নিলে আপনাদের ক্রেডিট স্কোর ইমপ্রুভ হবে। ভিডিও প্রচারের আগে আমরা কথা বলছিলাম উইলস নিয়ে, এবং কী কী স্টেপ নিতে হবে আপনাদেরকে একটা উইল তৈরি করার জন্য। আপনারা নিশ্চয়ই আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্টুডিওতে যে ল্যান্ডলাইন নাম্বার, ওইখানে কল করলে আপনারা অবশ্যই আমাদের সাথে পার্সোনাল ফাইন্যান্সের যে কোনো বিষয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে সেগুলো নিয়ে কথা বলতে পারেন। আমরা উত্তর দিতে সচেষ্ট হব। মর্গেজের ব্যাপারে কোনো কথা বলতে চাইলে আমাদের মর্গেজ অ্যাডভাইজার আছেন, আমরা অবশ্যই আপনাদের উত্তর দিতে চেষ্টা করব। যারা স্টুডিওতে কথা বলতে চাচ্ছেন না বা কোনো বিষয় নিয়ে আপনারা যদি হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ পাঠাতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে আপনারা মেসেজ পাঠাতে পারলে অবশ্যই আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিব। যদি এই অনুষ্ঠানের ভেতরে আমরা উত্তর দিতে নাও পারি, অনুষ্ঠানের পরে হলে আমরা সেই উত্তরগুলো আপনাদেরকে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলে দিয়ে দিব। তো দেরি না করে চলুন আমরা আর একটু অগ্রসর হই। কি কি পদক্ষেপ নিতে হবে আমাদেরকে উইল একটা ক্রিয়েট করার জন্য। সো প্রথমে যেরকম বলছিলাম, কনসিডার ইউর উইশেস। আপনার যে উইশগুলো আছে সেগুলো আপনি ভালোভাবে বিস্তারিতভাবে চিন্তা করে আপনারা আগে প্রিপেয়ার্ড হন বা মনস্থির করুন কি আপনার সম্পত্তি কে পাবে বা কার কাছে যাওয়া উচিত। এরপরে যে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে চুজ অ্যান এক্সিকিউটর। আপনার উইল যে তৈরি করবেন সেটা তো কাউকে বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়নের জন্য আপনাকে একজন এক্সিকিউটর বা অ্যাডমিনিস্ট্রেটর আপনাকে নিয়োগ করে যেতে হবে, এবং তার নাম ক্লিয়ারলি ওই উইলে লিখে রেখে যেতে হবে যে উনি হবেন আমার এক্সিকিউটর। সো কনসিডার ইউর উইশেস, চুজ অ্যান এক্সিকিউটর। এরপরে হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে গ্যাদার ইনফরমেশন। গ্যাদার ইনফরমেশন মানে আপনার যে অ্যাসেটগুলো আছে অথবা যে লায়াবিলিটিগুলো আছে সবগুলোই কিন্তু এই উইলের মধ্যে থাকতে হবে লেখা পরিষ্কারভাবে, ঠিক আছে? এরপরে যখন আপনি কনসিডার করলেন কি কাকে দিবেন না দিবেন, আপনার এক্সিকিউটর চয়েস হয়ে গেছে, তারপরে আপনার সব ইনফরমেশন আপনার হাতে চলে এসেছে, এরপরে আপনি উইল ড্রাফট করা শুরু করতে পারেন। না, উইল ড্রাফট করার জন্য সবচেয়ে বেস্ট যে রেকমেন্ডেশন আমি করব সেটা হচ্ছে ফাইন্ড এ গুড সলিসিটার। আপনার ভালো সলিসিটার, এ বিষয়ে অভিজ্ঞ সলিসিটার অবশ্যই আপনাকে লিগালিটি বিভিন্ন বিষয় সম্পর্কে অ্যাডভাইস দিবে, কিভাবে কি করলে এটা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হবে না ভবিষ্যতে, সে ব্যাপারে আপনাকে পরামর্শ দিবে। যদিও একটু এক্সপেন্সিভ ওয়ে অফ ক্রিয়েটিং উইল, আপনি যদি সলিসিটার ইউজ করেন, একটু কম এক্সপেন্সিভ হচ্ছে আপনার ইউজিং এ উইল রাইটিং সার্ভিস। জেনারেলি ওরা সলিসিটার থেকে একটু চিপারই হয়, কিন্তু এগেইন যদি আপনি উইল রাইটিং সার্ভিস অথবা আপনি অনলাইনেও বিভিন্ন পোর্টালে আছে, খুবই স্বল্প মূল্যে ওইখানে গিয়ে আপনার উইলটা আপনার তৈরি করা যায়। কিন্তু স্বল্প মূল্যের কারণে আপনি দেখবেন যাতে লিগ্যাল সবগুলো অব্লিগেশন যাতে কাভার হয় এখানে। কারণ যদি আপনি একটা উইল ক্রিয়েট করে যান আর এরপরে দেখা গেল যে লিগ্যাল সবগুলো সাইড আপনার ঠিকমতো মেনটেন করা হয়নি, তখন আপনার সেই উইলটা হয়তো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে কোর্টে, অথবা ইনভ্যালিডও হয়ে যেতে পারে। সো এই জন্য উইল ড্রাফট করবার সময় আপনার একজন অভিজ্ঞ যে আছে এই ব্যাপারে তার পরামর্শ নেওয়া বা তার সাহায্য নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে ইনক্লুড রিকোয়ার্ড এলিমেন্টস, রাইট? সো আপনার এখন আমরা বডিতে চলে আসছি উইলের। ইন্ট্রোডাকশন, স্টার্ট উইথ এ ক্লিয়ার ডিক্লারেশন অ্যান্ড দ্য ডকুমেন্টস ইন ইয়োর লাস্ট উইল অ্যান্ড দ্য টেস্টামেন্ট, ঠিক আছে? তো আপনার ক্লিয়ার ডিক্লারেশন হতে হবে। এখানে যে উইশগুলো আপনার খুবই ক্লিয়ার সুন্দরভাবে, এই জন্যই সলিসিটারের পরামর্শ নেওয়া বা প্রফেশনালদের পরামর্শ নেওয়া বা সাহায্য নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি আপনার ডিক্লারেশনটা, আপনার উইশগুলা যদি কোনো ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে যদি ওইখানে ডেসক্রাইব করা না হয়, যদি বলা না থাকে, ডিক্লারেশন করা না থাকে, তাহলে এগেন আপনার চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। এরপরে আপনার যে এক্সিকিউটর আপনি যে ঠিক করেছিলেন মনে মনে, ওনার নাম এবং ওনার ক্লিয়ারলি ওনাকে ডিক্লেয়ার করতে হবে যে দিস ইজ দ্য এক্সিকিউটর।
So executor's name has to be declared on the will. এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বেনিফিশিয়ারি ক্লিয়ারলি স্পেসিফাই হু উইল ইনহেরিট ইউর অ্যাসেটস। ঠিক আছে, আপনি যে উইলটা করেছেন এবং যে অ্যাসেটগুলা যার যে আপনার যে আপনার যে ছেলে মেয়ে বা যেই হোক যার কাছে যাবে তাদের নাম ডিটেলস এটা পরিষ্কারভাবে সন্দেহাতীতভাবে ওইটাকে ওই উইলের মধ্যে লিপিবদ্ধ থাকতে হবে ফর ইট টু বি ভ্যালিড। অ্যাসেটস অ্যান্ড ডেটস আগে যেরকম বলছিলাম গ্যাদার অল দ্য ইনফরমেশন, সো এখানে অ্যাসেটস এবং ডেটসগুলো চলে আসছে, আপনার সবগুলা অ্যাসেট এবং সবগুলা যে লায়াবিলিটি আছে সব সুন্দরভাবে ওইখানে উইলের মধ্যে লিপিবদ্ধ থাকতে হবে। গার্ডিয়ানশিপ, if you have children under 18, appoint guardians to care for them in the event of your death. সো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গার্ডিয়ানশিপ, কারণ এটা অনেকেই খেয়াল করেন না ইয়াং কাপল। আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি ইয়াং কাপল যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তারা বলে আমাদের তো বেশি বিষয় আসলে তেমন নাই, সম্পত্তি নাই, শুধু ছোট 2টা বাচ্চা আছে, উইল করে কি করব। এই বাচ্চা থাকার কারণেই আপনার উইলটা করা উচিত, কারণ যদি আপনি এটা চিন্তা করেন হয়তো আপনি এবং আপনার ওয়াইফ দুজনে আপনারা কোথাও বের হয়েছেন কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে দুজনেই মারা গেলেন, তখন এই বাচ্চাগুলোর গার্ডিয়ানশিপ কার কাছে যাবে? ঠিক আছে, ওটা ওদের দাদা বাড়ি যাবে নাকি নানা বাড়ি যাবে? এটা নিয়ে অনেক সময় একটা সমস্যা হয়ে যায় আমাদের বিশেষ করে এশিয়ান পরিবারগুলোতে। উইলে যদি আপনি এটা সুন্দরভাবে লিখে যান যে না আমার বাচ্চারা আমি চাই যে আমার এই ফ্যামিলি মেম্বার দ্বারা আনটিল দে আর 18 তারা যাতে লুক আফটার করে, তখন ওইখানে আর কোনো চ্যালেঞ্জের কোনো অবকাশ থাকে না। ঠিক আছে, এই জন্য গার্ডিয়ানশিপ যদি আপনি ছোট বাচ্চা থাকে আন্ডার 18 এটা খুব সুন্দরভাবে আপনাকে খুবই সন্দেহাতীতভাবে আপনাকে ওইখানে লিখে রাখতে হবে বা ওইখানে যাতে রেকর্ডেড হয় তার ব্যবস্থা করতে হবে। এরপরের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে উইটনেস। ঠিক আছে, আপনি সব ইনফরমেশন লিখে রাখলেন, এক্সিকিউটরও আছে, আপনার বেনিফিশিয়ারিদের নাম আছে, অ্যাসেট লায়াবিলিটি সব কিছু আছে, কিন্তু কেউ আপনার যে উইটনেস করেনি তখন এটা ইনভ্যালিড হয়ে যেতে পারে। সুতরাং উইল ভ্যালিড হওয়ার জন্য কেউ একজন বা দুইজন যদি আপনার উইটনেস করে এবং তাদের সিগনেচার তাদের অ্যাড্রেস সব কিছু ওই উইলের মধ্যে লেখা থাকতে হবে এবং এরপরে আপনি আপনার দস্তখত দিবেন। ঠিক আছে, সো এই স্টেপ বাই স্টেপ পদক্ষেপগুলো নিলে আপনি দেখবেন যে আপনার উইল টা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে এবং সেটা ইনভ্যালিড হবার কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে যদি আপনি এক্সপার্টদের সহায়তা নেন তাহলে তো আর কোনো কথাই নেই। কথা বলতে বলতে আমরা ব্রেকের সময় চলে এসেছে, ব্রেকের পরে আবার দেখা হচ্ছে, মর্গেজ মার্কেট আপডেট নিয়ে আসছি, আরও কথা বলবো উইল সম্পর্কে, প্রবেট সম্পর্কে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুধী দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ইওর ফাইন্যান্স উইথ মুহিম তানজিবে। তো যেরকম বলছিলাম, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আজকের টপিকের উপরে অথবা মর্গেজ অথবা ফাইন্যান্স রিলেটেড কোনো ব্যাপারে, প্লিজ ডু গিভ আস এ কল অ্যান্ড উইল ট্রাই আওয়ার বেস্ট টু আনসার ইউর কোয়েশ্চেন্স। অলসো ইউ ক্যান হোয়াটসঅ্যাপ ইউর কোয়েশ্চেন্স ইফ ইউ লাইক। তো বিরতির আগে যেরকম বলছিলাম আপনার উইল ক্রিয়েট করার যে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলা সেগুলা নিয়ে কথা বলছিলাম। তো মেক শিওর উইল ক্রিয়েট করার পরে আপনারা যাতে রেগুলারলি রিভিউ করেন এটা এবং স্টোর ইউর উইল ইন এ সেফ প্লেস এবং মেক শিওর ইউ অলসো ইনফর্ম ইউর এক্সিকিউটর। আপনাদের এক্সিকিউটর যিনি তাকেও তো অবশ্যই ইনফর্ম করতে হবে, জানাতে হবে যে তিনি আপনার উইলের এক্সিকিউটর এবং আপনার লাভড ওয়ানকে যদি আপনি কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মনে করেন জানানো দরকার সে ব্যাপারে তাদেরকে জানিয়ে রাখতে পারেন। তো উইল নিয়ে আর কোনো কথা বলছি না আপাতত, যাচ্ছি সোহেল খানের কাছে টু গেট দ্য মর্গেজ মার্কেট আপডেট। ওয়ান্স দ্যাটস ডান দেন উইল টক অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ডাই উইদাউট এ উইল। ঠিক আছে, যদি উইল ছাড়া আপনি মারা যান তখন কি হয় সে ব্যাপারে কথা বলবো। যাচ্ছি সুহেলের কাছে to get the mortgage market update, please. Thank you. Thanks for giving me this opportunity. We have a few great news for our customers. Fantastic. Let's start with great news. And yes, the good news is the Bank of England had a meeting a few days back based on to
suggest on the Bank of England rate, and the good news is the rate still remains same, which is 5.25%, 25 at the moment. So good news, it didn't go up. It didn't go up. Yeah, it's such a great news. And the Governor Andrew Bailey says he's optimistic that things are moving in the right direction. Yes. So it's a great So news. next month maybe it might dip a little bit. Yeah, there is a more information which indicates how things will get better. So, and also we have noticed there are many lenders recently quite lenient with their criteria. For example, if there is a main high street lender, they were offering less LTV before, but due to the recent current inflation rate and the market situation, they are increasing their LTV. So obviously because of the higher rate, it's impacting the affordability. Yes. And a lot of people can't afford the mortgage anymore. So because of that reason, you think that some of the lenders are quite lenient on their affordability criteria. Absolutely. And maybe slightly more flexible than they were before. Absolutely. That's the main reason, yeah. And also we have noticed that the high street lenders, they are... sorry to interrupt. We have a caller on the line. Assalamu alaikum, caller. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আমি একটু আপনাদের প্রোগ্রামটা দেখতেছি, বুঝতে পারছেন? জি। তো আমি একটা বিষয় জানতে চাচ্ছি, এই যে আপনি যে উইলসের সম্বন্ধে বলছিলেন। জি। তো এটা আমি একটু উইলস করব। আমি সামনের মাসে আমি হজে যাচ্ছি, তো আমার বাসার এটা মর্গেজটা শেষ করে ফেলছি রিসেন্টলি। জি। তো আমার ছেলে এক মেয়ে আছে, ছেলেটা হলো ওভার 18, মেয়েটা হলো 13। জি। তো আমরা ইসলামিকলি একটা লেটার পেয়েছিলাম যে এটাতে উইল করবো। এটাতে একটা আপনি বলছিলেন যে দুজনের সাক্ষী লাগবে না? জি। আর একজন হবেন এক্সিকিউটর। জি। তো এই তিনজনই হবে এটা না? আর এবং আমি কি কোন সলিসিটরের সামনে ওদেরকে সাইন করবো যারা থাকবেন, এই যে আচ্ছা সাক্ষী? জি। সো খুবই সুন্দর প্রশ্ন, এবং আপনি যে বিষয়ে আপনি এটা খুবই যে একটা ভালো একটা বিষয় যে আপনি এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন। সো কংগ্রাচুলেশন টু ইউ ফর দ্যাট ফার্স্ট অফ অল। আর যে ব্যাপারটা আপনি বলছেন যে ওই উইটনেসরা সলিসিটরের সামনে সাইন দিতে হবে কিনা, এটার কোনো বাধ্যবাধকতা নাই সাধারণত। বাট যেহেতু আপনি সলিসিটরের মাধ্যমে আপনার উইলটা কনস্ট্রাক্ট করাচ্ছেন বা তৈরি করাচ্ছেন, আমি বলবো যে আপনি উনার অ্যাডভাইসটা নেন। যে উনি যদি বলে যে না আমার সামনে সাইন দিতে হবে, তাহলে উনার সামনেই সাইন দেওয়ান। বাট আমার এটা এই ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই যে উইলে যারা উইটনেস যারা সাইন করবে তারা ওই সলিসিটরের সামনে গিয়েই সাইন দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। বাট তারপরে আমি আবার বলছি যে যেহেতু আপনি সলিসিটরের মাধ্যমেই করাচ্ছেন, উনার ইচ্ছা অনুযায়ী আপনি করালে ভালো হবে। উনি আচ্ছা, আরেকটা যদি আমি ওই সলিসিটরের আন্ডারে না করে শুধু আমরা পার্সোনাল ভাবে করে ফেলি, তাহলে কি হবে? জি হবে, অবশ্যই হবে। আপনি ওই যে ওইরকম বললাম যে আরো দুইটা অপশন ছিল, আমি যেরকম বললাম যে উইল রাইটিং সার্ভিস, যারা স্পেশালিস্ট উইল রাইটিং তাদেরকে আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি অনলাইনেও করা যায়। অনলাইনে বিভিন্ন পোর্টাল আছে, তাদের ফরম্যাট দিয়ে দেয়। বাট যে ব্যাপারে আমি আপনাকে সচেতন হতে অনুরোধ করব সেটা হচ্ছে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যাতে ইউকে ল এবং রেগুলেশনসগুলো মেনটেন হয়। জেনারেলি স্পিকিং, আপনার যদি কোনো ইউকে বেসড কোম্পানির পোর্টাল হয়, ওইটা ইউকের ল মেনটেন করার কথা। শুধু খেয়াল রাখবেন যাতে ওইটা বাইরের কোনো, যেমন মনে করেন আপনি আমেরিকান কোনো ওয়েবসাইটে যদি গিয়ে করে বসেন, বা ইউরোপিয়ান বা অন্যান্য দেশের, কারণ ইন্টারনেটে তো অনেক সময় বোঝা যায় না এই ওয়েবসাইটটা কোথায় বেস, তাই না? তো এটা খেয়াল রাখবেন যাতে ইউকে ল যাতে এটা মেনটেন করে সেই যারা আপনাকে এই সার্ভিসটা দিচ্ছে। আশা করি আপনার আরেকটা জিনিস যে আপনার এই যে এক্সিকিউটর আছেন, যে আমরা যদি মারা যাই, জি, তো এক্সিকিউটর কি ওর আন্ডারে বাসাটা থাকবে নাকি? না, এটা উইল একবার আপনাকে বানায় ফেললেই যে সেটা আপনার সারা জীবনের জন্য হয়ে গেল আর আপনি চেঞ্জ করতে এমন কোনো কথা নাই। উইল আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। তো আপনি যখন উইল প্রিপেয়ার করার পরে যদি দেখা যায় যে আপনার এক্সিকিউটর দুর্ভাগ্যবশত মারা গেছেন উনি, you can just review your will and get the executor changed. বুঝতে পারছেন ভাই? আচ্ছা, ঠিক আছে।
জি, থ্যাংক ইউ সো মাচ Thank ফর you ইউর very কল। much. অবশ্যই কল দেখতে থাকুন এবং কল করুন। আপনাদের কল পেলে আমরা উৎসাহিত হই। ধন্যবাদ। Yes, Suhail, please go continue. Yeah, so we have noticed there are many lenders, for example, they used to have their offer time frame around 180 days, but we have noticed they are extended that to help more customers as much they can. Also, there are a few lenders, they have recently reduced their interest rate on residential and buy-to-let properties and slightly less stress rate just for more affordability. As we know, the rental market is very high, and for affordability, lots of customers struggle. So it's just extra help for those customers. And also, based on survey UK Finance latest news, arrears and possession data shows a modest increase 3% in homeowner mortgages, in arrears to 96,580 Q1 2024 compared with Q4 2023. So the main Also good news. yeah. So this was mainly driven by continued impact of cost of living pressures and high interest rate. So also there regarding mortgage and rent payments rose 3.6% in the year of April, year to April, ending a slowdown of these costs in the first 3 months of the year, based on Barclays data. Also, it's a good news for our customers. Inflation has been falling recently, and we expect it to continue falling at a faster pace than in our November 2023 forecast over 24 and 25. Sorry, we have a caller on the line. Sorry to interrupt yeah, again. sure. Yes, caller, assalamu alaikum. Hi, welcome, Sam. Is it possible to ask a question, please, in relation to mortgage? Yes, sure, please go ahead. Okay, so it was just basically, I just wanted to know if it's possible to get a mortgage if you've been living here in the UK for about a year or so. Yeah, sure. Thank you so much for your question, sister. Okay, sure. Before we go to the answer of this question, let's go. We have another caller. Let's get their call as well. Assalamu alaikum, caller. Oh, walaikum salam. I'm Khawar from Birmingham. Welcome, salam. My question is that what is the minimum deposit for Islamic mortgage? Sure, that's fine. Thank you so much for your Thank you. question. Brother, we'll answer both of them together now. Thank you. So you got the first question. Yeah, first question, very important question, because we have noticed, people travel from abroad and they are in this country less than a year or minimum 1 year. Yes. And it's a good news for them too. Yes, we have a lender. You can go up to 90% of LTV, and as long as your credit history is good. And yeah, so somebody who has been living in this country only a year or so, you have lenders who would go up to 90% LTV. That's very good. That's correct. And at the same time, because of the criteria, we have limited lenders. But if you live in this country for 2 years, it will open more doors. Sure. So more lenders are available with the better and good interest rate. Fantastic. Yeah. And you had a second question. Second caller regarding Islamic mortgage. The question was, what's the minimum deposit required for Islamic? Yeah. So the minimum deposit required is 5%. Okay. And you can go up to 95% LTV. Very good. Yeah. It's for Islamic. Thank you so much. So please continue with the update. Yeah. So regarding they mentioned about inflation has been falling recently, and we expect it to continue falling and at a faster pace than in November 2023 last year, over 24 and 25. Our central forecast sees CPI inflation at 2.2% in 2024, 1.4 percentage points below the November 2023. Again, it's a good news for our clients. Fantastic. Thank you so much, Suhail. You're welcome. Good news and bad news, but overall good news. And good obviously news, we are hopeful. So, দর্শক আমাদের দুজন দর্শক প্রশ্ন করেছিলেন। একটা প্রশ্ন ছিল যে উনি এদেশে আছেন মাত্র 1 বছর, উনি মর্গেজ পাবে কিনা, পেলে কত, সর্বোচ্চ কত পাবেন। তো সুহেল বলল যে 1 বছর যদি এদেশে কেউ থাকেন
মাত্র 1 বছর হয়েছে দেশে এসেছেন, তাকে লেন্ডার আছে এরকম 90% পর্যন্ত, পারচেস প্রাইসের 90% পর্যন্ত মর্গেজ কিন্তু পাওয়ার সুযোগ আছে উনাদের। তো এটা আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে ইসলামিক মর্গেজে সর্বনিম্ন কত ডিপোজিট দিলে মর্গেজ পাওয়া যাবে, উত্তরটা হচ্ছে 5%। সো আশা করি যদি কারো মনে এই প্রশ্নগুলো থেকে থাকে আপনারা এই সুযোগে আপনাদের উত্তরও পেয়ে গেছেন। তো এর আগে, বিরতির আগে এবং এই বিষয়ে কথা বলার আগে আমরা কথা বলছিলাম উইলস নিয়ে। তো বলছিলাম যে কেউ যদি উইল ছাড়া মারা যান তাহলে তার কি হবে। ইফ সামবডি ডাইজ উইদাউট এ উইল, এটা হচ্ছে এটাকে বলে উনি ইন্টেস্টেট হিসাবে মারা গেছেন। সো ওয়েন সামবডি ইন্টেস্টেট হিসাবে মারা যান অথবা কোনো উইল না রেখে মারা যান, হোয়াট হ্যাপেন্স দেন, কিভাবে এটা নির্ধারণ হয় কে কি পাবে না পাবে। ইন দ্যাট সার্কামস্ট্যান্সেস ল অফ ইন্টেস্টেসি অ্যাপ্লাইজ। সো আপনাদের স্বাভাবিকভাবে মনে প্রশ্ন হচ্ছে ল অফ ইন্টেস্টেসিটা কি। ল অফ ইন্টেস্টেসিটা হচ্ছে যে আপনার যে ল অফ ইন্টেস্টেসি অনুযায়ী আপনার সম্পত্তিটা ভাগ বাটোয়ারা হয়ে যাবে। ল অফ ইন্টেস্টেসি অনুযায়ী আপনার যে মারা গেল তার স্পাউস অথবা সিভিল পার্টনার সে পাবে 50%। সো মনে করেন একটা এক্সাম্পল দেই যে উনি যদি যিনি মারা গেলেন উনি 500,000 পাউন্ডের সম্পত্তি রেখে গেছেন, কোনো উইল করে যাননি, এবং উনি একজন ওয়াইফ রেখে গেছেন, তো এবং 2টা বাচ্চা রেখে গেছেন। তো ওয়াইফ পাবেন প্রথম 322,000 অ্যাকর্ডিং টু ল অফ ইন্টেস্টেসি। এরপরে যে বিষয়টা তো কত থাকলো আউট অফ 500, 322, 178,000। 178-এরও আরও হাফ 50% উনি এই ওয়াইফ পাবে। সো 322 প্লাস হাফ অফ 178 is 89,000. So 322 plus 89,000 will directly go to the wife, and the children will get the rest 89,000. এটা হচ্ছে ল অফ ইন্টেস্টেসি যদি ওনার চিলড্রেন থাকে। যদি চিলড্রেন না থাকে তাহলে ওইটা পাবে গ্র্যান্ডচিলড্রেনরা যদি না থাকে তখন বাবা মা, এরপরে ভাই বোন, এইভাবে ল অফ ইন্টেস্টেসিটা যায়। এটাতে একটা সমস্যা হলো যে ধরেন এক ভদ্রলোক মারা গেছেন, উনার আগের বিবাহ ছিল এবং আগের 2টা বাচ্চাও ছিল। আচ্ছা, উই হ্যাভ অ্যানাদার কলার অন দ্য লাইন, উইল কন্টিনিউ দিস কনভারসেশন। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আমরা মাতিদাম আছিলাম। জি জি খোকা ভাই। জি, আমার আব্বা মারা গেছে, জি ইন্নালিল্লাহ। জি, তো মারা গেলে তার একটা ঘর আছে। জি, ঘর থাকা অবস্থায় তার কোনো নামও নাই, থাকলে ওইটা মানে যে যার লগে শেয়ার আসলা হে এটা সবটা ডিলিট করে দিছে। জি, এখন আমি এই অবস্থায় ঘরের কুন্দা করতাম পারিনি। আচ্ছা, আপনার ফাদারে গড় রাখিয়া গেছেন, বাট এখানে লেখাপড়া তার নাম আসিল না, নাইনি? জি না। আচ্ছা, আসিল না এখানে আমি জানি না, বাট যখন থাকলেও ওইটা ডিলিট হয়ে গেছে সব। আমার পরামর্শ হয়েছিল ভাই আপনার লাগি যে আপনি অতি সত্তর একজন বালা সলিসিটারের লগে যোগাযোগ করুকা, ঠিক আছে? ওদের টিভির মাঝে দেখি সলিসিটার টাইম কোন জায়গা থাকুন। আচ্ছা, তা আপনার কন্ট্রোল রুমও যদি জিখাইন তারা আপনার সকলটা কইবা, ঠিক আছে? জি, কন্ট্রোল রুম পাইতাম কিলাম। জি জি, আপনি আবার ঘুরে কল করলে তারা কইবা আপনারে, বা ফোন কাটিয়ে গেলে, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। ওকে, জি জি। সো আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো যেটা বলছিলাম যে আপনার ল অফ ইন্টেস্টেসি অ্যাপ্লাইজ আপনার যদি না, তো বলছিলাম যে এটা সমস্যা কি যদি না করে যান। হয় ধরেন ভদ্রলোক 2টা আগের বিবাহ ছিল, ওনার আগের 2 বাচ্চা, এবং নতুন যে বিবাহ ওনার ওই পরের বিবাহের আরও 2টা বাচ্চা এবং ওয়াইফ। তো উনি মারা গেলেন, দেখা গেল এখন 500,000 পাউন্ডের সম্পত্তি উনার বেশিরভাগ চলে গেল, 400,000-এর উপরে চলে গেল উনার এই যে শেষের ওয়াইফের কাছে, এবং যে 4টা বাচ্চা, আগের বিবাহের 4টা বাচ্চা এবং এখনকার বিবাহের, ওরা তো কিছুই পেল না। হয়তো উনার ইচ্ছা ছিল যে ওটা সমানভাবে ভাগ বাটোয়ারা হোক,
ইউনো ওনার ফাদারের জন্য হয়তো বা প্যারেন্টসের জন্য ভাইদের জন্য আলাদা আলাদা এইভাবে ওনার হয়তো জীবদ্দশা ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু উইলে করে যান নাই, ওইটা ওনারা আর পাবেন না, ল অফ ইন্টারস্টেসি উইল অ্যাপ্লাই। তো সময়ের অভাবে আসলে বিস্তারিত কথা বলার সুযোগ আজকে হয়নি, হয়তো অন্য কোনো দিন আজকে আমরা এই ব্যাপারে আরও কথা বলবো। ছোট্ট করে বলতে চাচ্ছি প্রবেট কি। প্রবেটটা হচ্ছে যে আপনার যে উইলের যে সম্পত্তিটা অ্যাডমিনিস্ট্রেট করা বা ভাগ করার পদ্ধতিটাই হচ্ছে প্রবেট। প্রবেট নিয়ে আরও অনেক কথা বলার অবকাশ ছিল, কিন্তু আর বলা যাচ্ছে না। আজকের অনুষ্ঠান আমাকে এখনই শেষ করতে হচ্ছে। আমাদের সাথে থাকার জন্য এবং অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নেক্সট পর্বে, আনটিল নেক্সট এপিসোড, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।